30 ফিলিস্তিনি মরদেহ ফেরত দিল ইসরায়েল। নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় বিমান হামলা, সন্ত্রাসী অবকাঠামোতে আঘাতের দাবি নেতানিয়াহু বাহিনীর। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে পেন্টাগনের অনুমোদন। মার্কিন প্রেসিডেন্টের সম্মতি পেলেই পাঠানো হবে কিয়েভে। দোনেৎস্কে হামলা জোরদার রাশিয়ার। তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সংযত থাকার হুঁশিয়ারি বেইজিংয়ের। আসিয়ানে মার্কিন সমরমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক। এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাব মানবে না তাইপে। নরকে পরিণত সুদানের আল ফাশির। আধা সামরিক বাহিনী দখলের পর 2000-এর বেশি মানুষকে হত্যা, বাস্তুচ্যুত 12 লাখ। আবুধাবির বিরুদ্ধে অস্ত্র অর্থ দেওয়ার অভিযোগ পশ্চিমাদের। এবং ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি সরকার। আগামী সপ্তাহে বাস্তবায়নের সিদ্ধান্ত। ইস্যু হওয়ার পর 1 মাস থাকবে কার্যকর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গাজায় 30 ফিলিস্তিনি মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, তবে বেশিরভাগ মরদেহই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানার দাবি করেছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজাবাসী বলছেন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা। এর মধ্যে তুরস্কের নেতৃত্বে জরুরি বৈঠকে গাজার স্থিতিশীলতা ও সহায়তার প্রবাহ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এই নিয়ে তদন্তের দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে তা টিকে নেই। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আবার সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিদান বলেন গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুরস্কের লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং গাজা টাস্কফোর্স গঠন করা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তবে ট্রাম্প এখনও দ্বিধাগ্রস্ত। জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজে বলেন যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা প্রয়োজন তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই দোনেৎস্ক অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে মোতায়েন করা হয়েছে 1,70,000 সেনা। অন্যদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে কিয়েভ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী টমাহক মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্র ভান্ডারে প্রভাব পড়বে না। তাই সরবরাহে হোয়াইট হাউসকে দেয়া হয়েছে সবুজ সংকেত। এখন ডোনাল্ড ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন। তবে এখনও দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে বলেন যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য যা দরকার তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই দোনেৎস্ক অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। জেলেনস্কি জানান পোক্রোভস্ক শহরে ঢুকে দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটিতে এখন রুশ সেনার সংখ্যা 1,70,000-এর বেশি। এদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে ইউক্রেন, যা রাশিয়ায় গভীরে অবস্থিত তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে এ বছর এখন পর্যন্ত রাশিয়ার ভেতর 160টির বেশি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে রাশিয়ায় 20% জ্বালানি ঘাটতি এবং 37% রিফাইনিং সক্ষমতা বন্ধ হয়ে গেছে বলে দাবি কিয়েভের।
যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের মৃত্যু। উত্তর ইউক্রেনের ঝিতোমিরে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘ বলছে 2025 সালে এখন পর্যন্ত বেসামরিক হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় 30% বেশি। শুধু ড্রোন হামলায় 1/3 মৃত্যুর জন্য দায়ী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে চীন। মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত থাকতে হবে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে সাফ জানিয়েছেন, এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাব কখনোই মেনে নেওয়া হবে না। তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। সামরিক উত্তেজনা লেগেই থাকে উভয় পক্ষের মধ্যে। চীন বিরোধী প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব পাওয়ার পর আরও মরিয়া হয়ে উঠেছে বেইজিং। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীন তাইওয়ানের মধ্যে আগুনে ঘি ঢালছে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের পর মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন। বৈঠকে তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত হওয়ার আহ্বান জানান ডং জুন। বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করবে না বেইজিং। অন্যদিকে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। তিনি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। এই কূটনৈতিক সফরে চীনা প্রভাব ঠেকিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করছেন হেগসেথ। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে সাফ জানিয়েছেন, এক চীন নীতি ও দ্বৈত ব্যবস্থায় রাজি না তাইপে। শুক্রবার দ্বীপটির হুকো সামরিক ঘাঁটিতে প্রথম M1 A2T আব্রামস ট্যাঙ্ক ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে শক্তিই হবে প্রকৃত শান্তির ভিত্তি। লাই চিংতে আরও বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে তাইওয়ানের জনগণ, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। নাদিম মারজান, সময় সংবাদ। চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। উত্তরাঞ্চলের দুটি শহর থেকে যোদ্ধাদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। উত্তরাঞ্চলে চলমান সংঘর্ষে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় সমঝোতা। মিয়ানমারের উত্তরাঞ্চলে গত কয়েক মাস ধরে তীব্র সংঘাত চলছিল জান্তা সেনা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে। এতে বাড়ছিল হতাহতের সংখ্যা। অবশেষে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। চীনের কুনমিংয়ে কয়েকদিনের আলোচনার পর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA। গোষ্ঠীটি জানিয়েছে, চুক্তির আওতায় তারা মান্দালয়ের মোগক ও শান রাজ্যের মোমেইক শহর থেকে সরে যাবে, তবে সময়সীমা জানানো হয়নি। চুক্তি অনুযায়ী উভয় পক্ষই সামরিক অগ্রগতি স্থগিত রাখবে। TNLA দাবি করেছে জান্তা বাহিনী বিমান হামলা বন্ধে সম্মত হয়েছে, যদিও জান্তার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। TNLA মিয়ানমারের থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। জোটে আরও আছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও আরাকান আর্মি। 2023 সালের অক্টোবর থেকে এই জোট জান্তা সরকার বিরোধী শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করেছিল। তবে চীনের মধ্যস্থতায় আলোচনার পর তাদের অগ্রগতিতে ভাটা পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে চীনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে বেইজিং এখন প্রকাশ্যেই জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে। আগামী ডিসেম্বরে নির্ধারিত জাতীয় নির্বাচন ঘিরে সেনা সরকার এখন অবস্থান মজবুত করছে, যদিও বহু এলাকা এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। নাদিম মারজান, সময় সংবাদ। নরকে রূপ নিয়েছে সুদানের আল ফাশির শহর। আধা সামরিক বাহিনী RSF দখলে নেয়ার পর শহরটিতে নিহত হয়েছেন 2000-এর বেশি মানুষ। যৌন সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। গৃহযুদ্ধে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 12 লাখ মানুষ। মানবিক সহায়তা ছাড়া সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে RSF-কে অস্ত্র ও অর্থ দেওয়ার অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলো।
একসময় প্রাণচঞ্চল শহর সুদানের আল ফাশির এখন মৃত্যুকূপে পরিণত। আধসামরিক বাহিনী আরএসএফ নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী বেসামরিক নাগরিকদের হত্যা, নারীদের উপর যৌন সহিংসতা, ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্রে আগুন সবই এখন নিত্যদিনের ঘটনা। ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি স্থানীয় হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী ক্যাম্পও। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন প্রায় 5 শতাধিক মানুষ। খাদ্য ও ওষুধের অভাবে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষের শঙ্কা। আরএসএফের এক কমান্ডার অবশ্যই এসব অভিযোগকে মিডিয়ার অতিরঞ্জন বলে দাবি করেছেন। তার ভাষ্যমতে এটি সরকারের ব্যর্থতা ঢাকতে বানানো গল্প। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে দারফুর অঞ্চলে এখন পর্যন্ত বাস্তুচ্যুত প্রায় 12 লাখ মানুষ। প্রতিবেশী দেশ চাঁদে আশ্রয় নিয়েছে আরও 2.5 লাখ শরণার্থী। ডক্টরস উইদাউট বর্ডার্স জানাচ্ছে, অপুষ্টি ও পানির অভাবে মারা যাচ্ছে বহু শিশু। জাতিসংঘের খাদ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সহায়তা না বাড়ালে এই সংকট রূপ নেবে ভয়াবহ দুর্ভিক্ষে। এই পরিস্থিতিতে পশ্চিমাদের অভিযোগ, আরএসএফকে অস্ত্র ও অর্থ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ বলছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ রাখা উচিত। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউএই। শান্তি প্রক্রিয়া নিয়ে হতাশা জানিয়েছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। গত মাসে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও ইউএই মিলে যে 3 মাসের মানবিক বিরতির প্রস্তাব দিয়েছিল তা বাস্তবায়ন হয়নি। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ও আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালোর ক্ষমতার লড়াই এখন পুরো দেশকে গ্রাস করে ফেলেছে। 2019 সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতনের পর এক সময়কার সহযোগী এই দুই নেতা পরিণত হয়েছেন রক্তক্ষয়ী শত্রুতে। সেনাবাহিনীতে আরএসএফকে একীভূত করার বিরোধ থেকে গৃহযুদ্ধের সূত্রপাত। জাতিসংঘ মহাসচিব বলেন, সুদান এখন নরকে পরিণত হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি থামানো না যায়, আফ্রিকার সিংহ জুড়ে ছড়িয়ে পড়বে নতুন অস্থিতিশীলতার ঢেউ। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় 3 দিনে প্রায় 700 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা। বার্তা সংস্থা এএফপির কাছে দাবি জানান দলটির মুখপাত্র জন কিতকা। বলেন, শুধু দার এস সালামে প্রায় 350 এবং মোয়ানজায় 200-র বেশি মানুষ নিহত হয়েছেন। দেশের অন্যান্য এলাকা মিলিয়ে মোট প্রাণহানি প্রায় 700। হাসপাতাল ও ক্লিনিক ঘুরে এই তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় বিক্ষোভকারীদের হত্যা বন্ধের আহ্বান জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান কিতকা। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট থেকে গুরুত্বপূর্ণ বিরোধী প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগে বুধবার ভোটের দিন থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ওমরা ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে সৌদি সরকার। এখন থেকে ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাস পর্যন্ত কার্যকর থাকবে, যেখানে আগে এই মেয়াদ ছিল 3 মাস। এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে সৌদি আরবে প্রবেশের পর মুসল্লিরা আগের মতোই 3 মাস অবস্থান করতে পারবেন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ওমরা ভিসা ইস্যুর 30 দিনের মধ্যে কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশ না করলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সৌদি সরকারের এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সৌদি সরকারের তথ্য মতে চলতি বছরের জুন মাসের শুরু থেকে নতুন ওমরা মৌসুমে এখন পর্যন্ত 40 লাখের বেশি বিদেশি মুসল্লিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এটি রেকর্ড সংখ্যক বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরবের ন্যাশনাল ওমরাহ ও ভিজিট কমিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ ওমরা পালনের অংশ হিসেবেই ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের সেবায় আরও শৃঙ্খলা আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। দেশটিতে তীব্র গরমের পর শীতের শুরু থেকেই ওমরা পালনকারী যাত্রীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। হজ পালনে সার্বিক ব্যবস্থাপনার স্বার্থেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সামনে আসছে রমজান উপলক্ষে সারা বিশ্বের হাজিদের একটা চাপ নিয়ন্ত্রণে আনতে এই কারণে 3 মাসের মেয়াদ থেকে 1 মাস করা হয়েছে। সাময়িক সময়ের জন্য হয়তো পরে গভর্নমেন্ট এই দেশের সৌদি আরব সরকার আবার আগের নিয়মে নিয়ে আসতে পারে। সৌদি আরবে আগত বিদেশি মুসল্লিদের হজ ও ওমরা পালনে নিরাপত্তা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি সরকারের নতুন এই ভিসা নীতির ফলে যাত্রীদের আগমন ও প্রস্থান সুনির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এর ফলে মক্কা ও মদিনায় ভিড় নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে 1 মাস ধরে চলছে শাটডাউন। বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বন্দ্বে থমকে আছে প্রশাসন, বেতন পাচ্ছেন না লাখো সরকারি কর্মী, খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় কোটি মানুষ। এরই মধ্যে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটেই বিল পাশের সুযোগ তৈরির দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের 1 তারিখে শুরু হওয়া শাটডাউন বা সরকার অচলাবস্থা এখন মার্কিন ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম। 1 মাস পেরিয়ে গেলেও বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্রেটরা। বাজেট পাশে ব্যর্থ হওয়ার পর থমকে গেছে প্রশাসন। প্রায় 7,30,000 কর্মী বিনা বেতনে কাজ করছেন। ছুটিতে আছেন আরও 6,70,000 কর্মী। ডেমোক্রেটরা আপোষ না করলে ব্যাপক কর্মী ছাঁটাই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বড় আঘাত এসেছে নিম্ন আয়ের জনগোষ্ঠীর উপর। 4,20 লাখ মার্কিন নাগরিক যে খাদ্য সহায়তা পেতেন তা এই সপ্তাহে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে। খাদ্য সহায়তা চালু রাখতে ডেমোক্রেটরা $5 বিলিয়ন জরুরি তহবিল ব্যবহার করার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে আইনগতভাবে ওই তহবিল ব্যবহার করা সম্ভব নয়। স্বাস্থ্য বীমা ভর্তুকি নবায়ন না হলে প্রিমিয়াম বেড়ে যেতে পারে গড়ে 114%, যা মারাত্মকভাবে প্রভাব ফেলবে 2 কোটিরও বেশি মানুষের জীবনে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ডেমোক্রেটরা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন সময় এসেছে ফিলবাস্টার নিয়ম তুলে নিউক্লিয়ার অপশন চালু করার। এতে 60 ভোটের বাধা তুলে সাধারণ সংখ্যা গরিষ্ঠতা অর্থাৎ 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ডেমোক্রেটদের বাধা এড়িয়ে দ্রুত সরকারি কার্যক্রম চালুর পথ খুলতে চান ট্রাম্প। তবে এ নিয়ে রিপাবলিকানদের মধ্যেই দেখা দিয়েছে মতভেদ। অনেকে ট্রাম্পের এই বক্তব্যের সমর্থন করলেও কেউ কেউ স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এশিয়ায় দীর্ঘ সফরের ক্লান্তি ভুলে হ্যালোইন উৎসবে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে হ্যালোইন উপলক্ষে শিশুদের চকলেট সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হাজার হাজার শিশু এবং তাদের অভিভাবকরা অংশ নেন ট্রিক অর ট্রিট অনুষ্ঠানে। হ্যালোইনের বিশেষ উৎসবে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে আয়োজন করা হয় বার্ষিক হ্যালোইন ট্রিক অর ট্রিট অনুষ্ঠান, যেখানে শিশুরা সেজে যান ভিন্ন ভিন্ন সাজে। কার্টুন চরিত্র, সিনেমার চরিত্র, এমনকি ট্রাম্পের নিজস্ব পোশাকে সাজেন অনেকে। বিশেষ এই অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি মিষ্টি বিতরণ করেন, অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবের আনন্দ ভাগ করে নেন। শিশুদের জন্য আয়োজনের প্রতিটি খুঁটিনাটি কার্যক্রমে ফুটে উঠেছিল আনন্দ এবং উৎসবের রঙিন আবহ। অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, দেশটির সেনাবাহিনীর পরিবারের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার পরিবার এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন। ট্রিক অর ট্রিট অনুষ্ঠানে শিশুদের জন্য নানা ধরনের পুতুল ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি বড় কুমড়োর ফটো জোনের আয়োজন করে দেশটির কৃষি দফতর। এছাড়াও ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয় হ্যালোইনের এই বিশেষ দিনে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে শুরু হয়েছে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলন এপেক 2025। বিশ্বের অর্ধেক বাণিজ্য আর 61% জিডিপির প্রতিনিধিত্ব করছে 21টি দেশ। বাণিজ্য, যুদ্ধ, প্রযুক্তি, সরবরাহ চেইন আর বহুপাক্ষিক সহযোগিতা সব মিলিয়ে এবারের সম্মেলন নজর কাটছে সবার। এরই মধ্যে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একে একে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সহ আগত বিশ্ব নেতাদের স্বাগত জানাচ্ছেন এবারের অ্যাপেক সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। যুক্তরাষ্ট্র, চীন ছাড়াও এরই মধ্যে যোগ দিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সংযোগ, উদ্ভাবন আর সমৃদ্ধির স্লোগানে গিয়ংজু শহরে শুরু হলো এবারের সম্মেলন। চলবে 1 নভেম্বর পর্যন্ত। এবারে অ্যাপেক সম্মেলনে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, কানাডা, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ 21টি দেশ। বাণিজ্য, সরবরাহ চেইন, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, জনসংখ্যা সমস্যা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই থাকবে আলোচনার মূল বিষয়।
এছাড়াও এপেকে গুরুত্ব পাচ্ছে জলবায়ু টেকসই উন্নয়ন ও ডিজিটাল সংযোগও। যৌথভাবে ডিজিটাল ব্রিজ ইনিশিয়েটিভ উদ্যোগ নিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এপেক সম্মেলনকে শুধু অর্থনীতি নয়, মূল্যবোধের মঞ্চ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। চীন বলছে রাজনীতি ছাড়া বাণিজ্যই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সবসময় এক হওয়া সম্ভব না হলেও যৌথ সমৃদ্ধির জন্য এক হয়ে কাজ করার তাগিদ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। নিয়মভিত্তিক মুক্ত বাণিজ্য আর বিনিয়োগের যুগ শেষ হয়েছে বলে এপেকে দেয়া বক্তব্যে বলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এছাড়াও আগামী দশকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য বাজারে রপ্তানি বাড়াতে চাইছে কানাডা। সম্মেলনের সাইডলাইনে আইএমএফ এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। সম্মেলন চলাকালে দক্ষিণ কোরিয়ার রাজপথে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। সিওলের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন শত শত মানুষ। দক্ষিণ কোরিয়া বিনিয়োগের বিনিময়ে আমদানি শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। মলদোভার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আলেক্সান্দ্রো মন্টেয়ানো। স্থানীয় সময় শুক্রবার তাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে দেশটির নেতৃত্ব দেবেন 61 বছর বয়সী অর্থনীতিবিদ মন্টেয়ানো। রাশিয়ার রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে ইউরোপমুখী সংস্কারই তার সরকারের মূল লক্ষ্য। নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে উদ্ধার অভিযানের সময় একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় বরফে পিছলে হেলিকপ্টারটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় বরফে ঢেকে থাকা এলাকায় অবতরণের সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পাশে কাত হয়ে পড়ে যায়। পাইলট জীবিত আছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে, তবে যাত্রীদের উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী তুষারপাতের কারণে বুধবার এভারেস্ট অঞ্চলের নেপাল ও চীন সীমান্ত পর্যটনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি অন্নপূর্ণা, মানাসলু ও ধৌলাগিরি অঞ্চলে সব ট্রেকিং রুটে যাত্রা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভারতের মুম্বাইয়ে এক স্টুডিওতে অন্তত 20 শিশুকে জিম্মি করে রাখার ঘটনায় অভিযুক্ত রোহিত আর্য পুলিশের গুলিতে নিহত হয়েছেন। টানা 2 ঘন্টার অভিযানে সব শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রোহিত আর্য বৃহস্পতিবার পাওয়াই এলাকার একটি স্টুডিওতে শিশুদের আটকে রেখে হুমকি দেন, বাধা দিলে তিনি আগুন লাগিয়ে সবাইকে মেরে ফেলবেন। এর আগে এক ভিডিও বার্তায় রোহিত বলেন তিনি মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ কয়েকজনের সঙ্গে কথা বলতে চান। অভিযানের সময় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে মারা যান রোহিত আর্য। পুলিশ জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ রোহিত শিক্ষা প্রকল্পের বকেয়া অর্থ নিয়ে প্রশাসনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। দেখছেন আন্তর্জাতিক সময়। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পাকিস্তানের লাহোরের বায়ু দূষণ। বাতাসের মান চরম বিপজ্জনক পর্যায়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে চলমান অ্যান্টি স্মোক বা ধোঁয়াশা বিরোধী অভিযান আরও জোরদার করেছে লাহোর পুলিশ। একই চিত্র প্রতিবেশী দেশ ভারতেও। কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় কাটেনি রাজধানী নয়াদিল্লির ধোঁয়াশা। শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সুইস বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQ Air। বায়ু দূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। চারপাশে ধূসর ঘন ধোঁয়ায় এমনভাবে ডুবে আছে যে নির্দিষ্ট দৃষ্টিসীমার মধ্যেও সবকিছু ঠিকঠাক দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায় বাসিন্দাদের। এমন পরিস্থিতির জন্য নিজেদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আমরা নিজেরাই এই সংকটের কারণ। দুঃখজনক হলো আমরা আমাদের দেশকেই অবহেলা করছি। এতে সবচেয়ে বেশি ভুগছে আমাদের বাচ্চা আর বয়স্করা। এদিকে লাহোর পুলিশ তাদের চলমান অ্যান্টি স্মোক বা ধোঁয়াশা বিরোধী অভিযান আরও জোরদার করেছে। চলতি বছর এখন পর্যন্ত শহরের বিভিন্ন থানায় প্রায় 200 মামলা হয়েছে। এতে 2 শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঢাকঢোল পিটিয়ে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় কাটেনি ভারতের দিল্লির ধোঁয়াশা পরিস্থিতি। স্থানীয় সময় শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সুইস বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQ Air।
প্রতি শীত মৌসুমে রাজধানী ও আশপাশের নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলা, যানবাহনের কালো ধোঁয়া আর ফসল পোড়ানোর ধোঁয়া জমে দূষণ চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ ও কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা। দূষণ মোকাবেলায় পরিকল্পিত ব্যবস্থা থাকা দরকার। কিছু উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কেউ মানে না, এমনকি কর্তৃপক্ষও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। বায়ু দূষণের কারণে ভারতের বাসিন্দাদের অনেকেই শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতা নিয়ে দিন পার করছেন। দূষণ রোধে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি নির্মাণ কাজ স্থগিত ও ব্যক্তিগত যানবাহন ব্যবহার সীমিত করার মতো পদক্ষেপ নিয়েছিল কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ। ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যায় প্রাণহানি বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। টানা কয়েকদিনের রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট এই বন্যায় ১,১৬,০০০-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে ৫,০০০ হেক্টর ফসলি জমি। সড়ক ও রেলপথের ক্ষতির পাশাপাশি যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে শনিবার পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। কিছু এলাকায় দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। রেকর্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। এতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন সড়ক তলিয়ে যায় বৃষ্টির পানিতে, আটকে পড়ে শত শত যানবাহন। এতে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। জলাবদ্ধ এলাকা ও বিদ্যুতের লাইনের কাছ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় ভারী বর্ষণ। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একাধিক সড়ক, বিশেষ করে ব্রুকলিন ও কুইন্স এলাকায় ডুবে যায় হাঁটু সমান পানিতে। টানা বৃষ্টিতে থমকে যায় জনজীবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেন্ট্রাল পার্কে একদিনে রেকর্ড ১.৮০ ইঞ্চি বৃষ্টি হয়েছে, যা ১৯১৭ সালের রেকর্ড ভেঙেছে। লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে পড়েছে ১.৯৭ ইঞ্চি বৃষ্টি, যা ১৯৫৫ সালের রেকর্ড ছাড়িয়েছে। এমন ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রবল দমকা হাওয়াও বইছে শহর জুড়ে, যা চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। নিউ ইয়র্ক শহর জরুরি বিভাগ বলছে, প্রবল বৃষ্টি ও বাতাসে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়েছে। বাসিন্দাদের বন্যার পানি এড়িয়ে চলা এবং গাছপালা বা বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বৃষ্টির পানিতে আটকে পড়া যানবাহন সরাতে কাজ করে যাচ্ছে জরুরি সেবা সংস্থা ও দমকল বাহিনী। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। দুর্ঘটনা এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। শিউলি রোজা, সময় সংবাদ। হ্যারিকেন মেলিসা তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকা, হাইতি ও কিউবা। মেলিসা তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। সরকারি হিসেবে শুধু জ্যামাইকাতেই মারা গেছেন ১৯ জন, আর হাইতিতে নিহত হয়েছেন ৩০ জন। নিখোঁজ রয়েছেন অনেকে, ভেসে গেছে বহু ঘরবাড়ি। জ্যামাইকার ব্ল্যাক রিভার শহর যেন এখন পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। সেখানকার ৯০% বাড়িঘরের ছাদই উড়ে গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৭০% এলাকা। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা বাসিন্দারা খাবার আর আশ্রয়ের খোঁজে ঘুরছেন দিকবিদিক। হারিকেন মেলিসার তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে দেশটির ব্ল্যাক রিভার হাসপাতালও। ছাদ ধসে পড়ায় জরুরি বিভাগে ঢুকে পড়ছে পানি। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আমি এখানে আছি, বাড়ি যেতে চাই। পরিবার কেমন আছে জানি না, যোগাযোগ করতে পারছি না। শুধু চাই আমার পরিবার জানুক আমি এবং সব রোগী নিরাপদ। পুরো ক্যারিবীয় অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে রোগব্যাধির আশঙ্কা। ত্রাণ সংস্থাগুলোর মতে পুনর্গঠন কার্যক্রম শুরু হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে অন্তত কয়েক মাস। মেলিসা সবচেয়ে ভয়াবহ আঘাত হানে হাইতিতে। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা কাদা ও পাথরের স্রোত মুহূর্তেই তলিয়ে যায় বাড়িঘর। দেশটির পশ্চিমাঞ্চলের পেটি গোয়াফ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী দল কাদা পানি পেরিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে পাহাড়ি এলাকার সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাধাগ্রস্ত হচ্ছে ত্রাণ তৎপরতা। নিহত হয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান।
অন্যদিকে কিউবার সান্তিয়াগো শহরেও দেখা দিয়েছে মেলিসার ভয়াবহতার ছাপ। প্রায় 1,40,000 মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, রাস্তা ও বিদ্যুৎ অবকাঠামো। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বিতর্কের মুখে ভাই প্রিন্স অ্যান্ড্রুর উপাধি ও রাজকীয় মর্যাদা কেড়ে নিলেন রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভার্জিনিয়া গ্রিফের লেখা বইয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর বিতর্কের মুখে এই সিদ্ধান্ত নিল রাজপরিবার। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠার পর গত কয়েক সপ্তাহ ধরে প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে চলছিল নানা বিতর্ক। সেই বিতর্কের আগুনে ঘি ঢালে জেফ্রি এপস্টাইনের ঘনিষ্ঠ ভার্জিনিয়া গ্রিফের লেখা আত্মজীবনীমূলক বই নোবডিজ গার্ল। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে রাজা চার্লস হয়তো তার ভাইকে রাজবাড়ি থেকে বের করে দিতে পারেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায় রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রোর সব রাজকীয় উপাধি ও মর্যাদা বাতিল করেছেন। এখন থেকে তিনি অ্যান্ড্রো মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। প্রাসাদ ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে তাকে নোটিশও পাঠানো হয়েছে, যেখানে তিনি 2004 সাল থেকে বসবাস করছিলেন। অ্যান্ড্রোর বিরুদ্ধে অভিযোগ, কিশোরী বয়সে ভার্জিনিয়া গ্রিফকে যৌন নির্যাতন করেছিলেন তিনি। এই অভিযোগ 2022 সালে আর্থিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হলেও গ্রিফের আত্মজীবনী নোবডিজ গার্ল প্রকাশের পর বিষয়টি ফের আলোচনায় আসে। রাজা চার্লসের সিদ্ধান্তের পর গ্রিফের আইনজীবী সিগ্রিড ম্যাকলি বলেন, এটি নির্যাতকদের জন্য এক ধরনের শিক্ষা। রাজপরিবারের মুখপাত্র জানান, অ্যান্ড্রো অভিযোগ অস্বীকার করলেও রাজপরিবারের ভাবমূর্তি রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজন ছিল। রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল থেকে অ্যান্ড্রোর নতুন বাসস্থানের খরচ বহন করা হবে। অ্যাপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রোর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছিল। 2019 সালে কারাগারে আত্মহত্যা করেন অ্যাপস্টেইন। তারপর থেকেই অ্যান্ড্রোর রাজকীয় দায়িত্ব সীমিত হয়। এবার উপাধি ও প্রাসাদ হারালেন তিনি। রাজপরিবারের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জাপানের রাজধানী টোকিওতে শ্রম, সময় আর প্রযুক্তির নিখুঁত সমন্বয়ে গড়ে উঠেছে শিনজুকু স্টেশন। প্রতিদিন গড়ে 35 থেকে 37 লাখ যাত্রী স্টেশনটি ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে ছুটে যান। যাত্রী সুবিধা নিশ্চিত করতে স্টেশনটিতে রয়েছে 36টি প্ল্যাটফর্ম, 200-র বেশি বহির্গমন পথ, রয়েছে বিস্তৃত আন্ডারগ্রাউন্ড যার গভীরতা প্রায় 4 তলা একটি বিল্ডিংয়ের সমান। বিস্তারিত শাকিল মাহমুদের রিপোর্টে। জাপানের রাজধানী টোকিওর শিনজুকু স্টেশন প্রতিদিন যেখানে ভিড় জমায় প্রায় 35 থেকে 37 লাখ যাত্রী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম থাকা এই স্টেশনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন। এখানে চলছে 5টি রেল কোম্পানির ট্রেন। প্রতিদিন একযোগে ছুটে চলে কয়েক হাজার ট্রেন, কিন্তু আশ্চর্যের বিষয় সময়সূচি থেকে 1 মিনিটও দেরি হয় না। পুরো স্টেশন জুড়ে রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা, স্মার্ট গেট আর যাত্রী সেবায় নিয়োজিত শত শত কর্মী। শিনজুকু স্টেশন দিয়ে চলে মোট 5টি রেল কোম্পানির ট্রেন, জেআর ইস্ট, কেইও, ওদাকিও, টোকিও মেট্রো ও তোইয়ু সাবওয়ে। প্রতিদিন প্রায় 35 থেকে 37 লাখ মানুষ যাতায়াত করেন এই একক স্টেশন দিয়ে। প্রতি 3 মিনিট অন্তর নতুন ট্রেন ছাড়ে শিনজুকু স্টেশনে, আর গড়ে প্ল্যাটফর্মে ট্রেন অবস্থান করে মাত্র 18 সেকেন্ড। সময় মেনে চলার এই নিখুঁত ব্যবস্থাপনা নিশ্চিত হয় স্টেশনের অটোমেটেড কন্ট্রোল সিস্টেম ও রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে সেফটি ডোর, ক্যামেরা ও সিগন্যাল সেন্সর। প্রতিবন্ধী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের প্রতিদিন সহায়তা দিয়ে থাকে শত শত প্রশিক্ষিত কর্মী। দিনের শুরু থেকে শুরু করে রাতের শেষ ট্রেন পর্যন্ত শিনজুকু স্টেশন চলছে নিরবিচ্ছিন্ন ছন্দে। এটা শুধু গণপরিবহন নয়, এটা টোকিওর প্রতিদিনের জীবনধারার চিত্র। টোকিওর শিনজুকু স্টেশন থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রায় বিলুপ্তির পথে চীনের লোমশ কাঁকড়া। ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। চাষিরা বলছেন, টানা 3 বছর ক্ষতির পর এবার তাদের একমাত্র ভরসা স্বাভাবিক আবহাওয়ার প্রত্যাবর্তন।
প্রযুক্তি নির্ভর, লাভজনক এবং পরিবেশ বান্ধব কৃষি মডেলের অনন্য এক উদাহরণ চীনের কাঁকড়া চাষ। শুধু স্থানীয় খাবারের সংস্কৃতি নয়, রপ্তানি করে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই খাত। তবে দেশটির বেশ কিছু স্থানে এই শিল্পের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে চাষিদের। চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংচে হ্রদে লোমশ কাঁকড়া চাষিরা টানা ৩ বছর ধরে অস্বাভাবিক গরম আর দীর্ঘ গ্রীষ্মের সঙ্গে লড়াই করছেন। ২০২২ সাল থেকে বাড়তি তাপমাত্রায় ব্যাহত হচ্ছে প্রজনন চক্র। কাঁকড়া পরিপক্ক হতে দেরি করছে। শরতে ঠান্ডা না পড়ায় কাঁকড়ার বৃদ্ধি দীর্ঘ হচ্ছে, কমছে উৎপাদন আর আয়। তাপদাহের পাশাপাশি ঝড় বন্যার ক্ষতিও সামলাতে হচ্ছে চাষিদের। গত বছর টাইফুন বেবিঙ্কা তাদের খামারের জাল ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয়। মারা যায় বিপুল পরিমাণ কাঁকড়া। কেউ কেউ পানিতে বরফ ফেলে তাপমাত্রা কমানোর চেষ্টা করলেও প্রকৃতির সঙ্গে সেই লড়াই বেশি দিন টেকেনি। চীনা লোমশ কাঁকড়া বিশ্বের অন্যতম দামি খাদ্যপণ্য। নরম মাংস আর সোনালী ডিমের জন্য এটি রপ্তানি হয় জাপান ও সিঙ্গাপুর পর্যন্ত। তবে এ প্রজাতি বড় করতে যত্ন লাগে। প্রতি মৌসুমে 5 বার খোলস বদলে পূর্ণতা পায়, কিন্তু চলতি বছরে 40 ডিগ্রির বেশি গরমে অনেক কাঁকড়া সেই প্রক্রিয়াতেই মারা গেছে। আমরা প্রতি বছর ভালো আবহাওয়া আর বৃষ্টির প্রার্থনা করি। এই বছর গ্রীষ্মের তাপমাত্রা ঠিকই ছিল, কিন্তু শরতে ঠান্ডা নামেনি। এ কারণে কাঁকড়ার পূর্ণতা আসতে দেরি হয়েছে। কৃষিবিদরা বলছেন, অতিরিক্ত গরম শুধু বৃদ্ধি কমায় না, পানির অক্সিজেনও কমিয়ে দেয় এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিকে ত্বরান্বিত করে, যা 3 দিক থেকে হুমকি তৈরি করছে জলজ প্রাণীদের জন্য। জলবায়ু পরিবর্তন মানে শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বরং অনিয়মিত বৃষ্টিপাত, অতিবৃষ্টি, এমনকি টাইফুন বা হারিকেনের মতো চরম আবহাওয়াও এর অংশ। এই ধরনের চরম আবহাওয়া একসঙ্গে দেখা দিলে তা পরিবেশের জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ইয়াংচেং হ্রদের কাঁকড়া এখন চীনের জলজ ঐতিহ্যের প্রতীক হলেও প্রকৃতির বিরূপ আচরণ সেটি রক্ষা করা চাষিদের জন্য এক অনন্ত চ্যালেঞ্জ। শিউলি রোজা, সময় সংবাদ। ইরাকের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে হারিয়ে যাচ্ছে একের পর এক প্রাচীন নিদর্শন। উরের রাজকীয় সমাধি থেকে শুরু করে ব্যাবিলনের ঐতিহাসিক স্থাপনা, সব জায়গায় দেখা দিয়েছে ক্ষয়ের ছাপ। প্রত্নতত্ত্ববিদদের আশঙ্কা, লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির মাত্রা বাড়তে থাকলে বিলীন হয়ে যেতে পারে কয়েক হাজার বছরের ইতিহাস। নাসিরিয়া প্রদেশের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে 4000 বছরের পুরানো উর নগরী। একসময় চন্দ্রদেব নান্নার উদ্দেশ্যে নির্মিত এই জিগুরাত ছিল সুমেরীয় সভ্যতার ধর্মীয় প্রাণকেন্দ্র। এখন সেই পিরামিডকৃতি স্থাপনা ক্ষয় হয়ে যাচ্ছে বালির দানা আর উত্তরের ঝোড়ো হাওয়ার দাপটে। দক্ষিণ ইরাকের উর নগরীর রাজকীয় সমাধিক্ষেত্রে দেখা মিলছে লবণের সাদা আস্তর। প্রত্নতত্ত্ব বিভাগের পরিদর্শকদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মাটির ইট ধীরে ধীরে নরম হয়ে পড়ছে। এই ক্ষয়ই একসময় পুরো সমাধিক্ষেত্র ধসিয়ে দিতে পারে বলে মনে করছেন তারা। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে উরের রাজকীয় সমাধিসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের মুখে। লবণাক্ততা, উঁচু ভূগর্ভস্থ জলস্তর, তীব্র গরম ও খরা স্থাপনাগুলোর জন্য মারাত্মক হুমকি। অন্যদিকে উরের জিগুরাতের দ্বিতীয় স্তরও এখন ঝুঁকির মুখে বলে জানান প্রত্নতত্ত্ববিদরা। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ লিওনার্ড উলির খননে পাওয়া 27 মিটার উচ্চতার স্থাপনাটি এখন টিকে আছে মাত্র 17 মিটারে। বালি আর উত্তরের বাতাসে ক্ষয়ে যাচ্ছে উত্তর দিকের দেয়াল, বিশেষ করে ডুবলাল মাখ মন্দির ও রাজকীয় কবর এলাকাগুলো। ব্যাবিলনের প্রত্নস্থাপনাগুলোর অবস্থাও একই রকম নাজুক। ইরাকের সংস্কৃতি, পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মন্তাসের আল হাসনাভি জানান, প্রাচীন ইট ও পাথরের গাঁথুনি একসময়কার কম লবণাক্ত মাটিতে টেকসই ছিল, কিন্তু 80-র দশকের ভুল পুনর্নির্মাণ প্রক্রিয়া আজ সেগুলোকে আরও দুর্বল করেছে। বাড়তি লবণাক্ততা ভূগর্ভস্থ শহরগুলোকেও ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা তার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সংবাদ নিয়ে যুক্ত হবেন মনির হোসেন। ধন্যবাদ আলিম। সকাল 10টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।